টানা বর্ষণ উজানের পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকা পানির নিচে, পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন জুবাইর রহমানের। গত কয়েকদিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফুলে উঠেছে নদ নদী। দক্ষিণ চট্টগ্রামের শঙ্খ ও ডলু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে ডুবে গেছে ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক। ব্যাহত হচ্ছে যান চলাচল। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ। আমরা কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই নাই। আর কেউ সাইকেলত নয়, সাইকেলত কোনো কেউ নয়, কোনো নেতা নয়। আমাদের যে জনগণ এখন অতি বর্ষণে কবলিত আছে, তা অত্যন্ত দ্রুততার সাথে পরিস্থিতি মোকাবেলা করবে। আর উপজেলা প্রশাসন সবসময় আমাদের জনগণের পাশে রয়েছে। বন্যা পরিস্থিতি ভয়াবহ কক্সবাজারেও। মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় চকরিয়া, পেকুয়া, রামু সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বসতঘর, ফসলের মাঠ ও চিংড়ির ঘের। এদিকে মৌলভীবাজারের মনু, ধলাই ও জুড়ি নদীর পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানের বাঁধে ভাঙন দেখা দেওয়ায় লোকালয়ে ঢুকেছে পানি। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের সহায়তায় শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার কথা জানানো হয়েছে। আশ্রয়ের প্রয়োজন হয়, আমাদের আশ্রয়ন বলতে এখানে আমাদের স্কুলগুলো রেডি আছে, যেখানে আমরা ইমার্জেন্সি ব্যবহার করতে পারবো। এছাড়া যদি কেউ পানিবন্দী হয়ে খাদ্য সংকট তৈরি হয় বা কারোর যদি কোনো অসুবিধা, আমাদের শুকনো খাবার প্রস্তুত আছে, আমরা ইমিডিয়েটলি শুকনো খাবারগুলো দিতে পারবো। এক্ষেত্রে আমাদের জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতির অবনতি নিয়ে শঙ্কা রয়েছে। স্থানীয়দের দাবি, জরুরি সহায়তার পাশাপাশি নদী খনন, টেকসই বাঁধ নির্মাণ ও দীর্ঘমেয়াদী বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প বাস্তবায়নের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকা এখনও পানিবন্দী। দুর্ভোগে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য জসিমউদ্দিন আহমেদ। আজ শনিবার দিনভর ঘুরে ঘুরে চন্দনাইশ ও সাতকানিয়া এলাকার প্রায় 30,000 পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও জরুরি ত্রাণ বিতরণ করেন তিনি। ত্রাণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবীরাও অংশ নেন। এ সময় এমপি জসিমউদ্দিন আহমেদ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা নৈতিক দায়িত্ব, সংকট পুরোপুরি কাটিয়ে ওঠা পর্যন্ত ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তো আমরা আগে তাদেরকে প্রাণে বাঁচাই, তাদেরকে আমরা তারা যেন এই 2 বেলা আগে খেয়ে একটু গিয়ে হোক, ঠিক আছে। তারপরে আমরা পানি যখন শহরে আসবে তাদের ঘর বাড়ি আমরা নির্মাণ করে দেব। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, আপনারা জানেন, মাননীয় দুর্যোগ মন্ত্রী মহোদয় বলেছে, সরকার প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, ওরও আসবে। এলাকার যে কৃষক এবং রাস্তাঘাট, ঘর বাড়ি যা যা ক্ষতি হয়েছে আমরা ইনশাল্লাহ সবগুলা আমরা কাজ শুরু করে দেব। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি তদারকির দায়িত্বে থাকা বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বন্যা কবলিত প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন জানান, ইতোমধ্যে 500 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভায় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন। সভায় দুর্গতদের ত্রাণ সহায়তা এবং বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে আলোচনা করা হয়। প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানোর জন্য আমরা কিন্তু এখানে আমাদের কোস্ট গার্ড রয়েছে, আমাদের এখানে বিজিপি রয়েছে, আমাদের এখানে আনসার রয়েছে। ক্ষেত্র বিশেষে সামরিক বাহিনীর কর্মকর্তারা স্বতঃপ্রণোদিতভাবে কাজ করছে, এটা সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে। আমরা আজকেই হয়তো বাঁশখালীতে পরিদর্শনে যাব ইনশাল্লাহ, এবং আপনাকে এইটুকু আশ্বস্ত করতে পারি, দক্ষিণ চট্টগ্রামের এই উপজেলাগুলোতে বেশি ক্ষতিগ্রস্ত, তো সেখানে ত্রাণের পরিমাণও আমরা বাড়াচ্ছি, এবং এটা প্রকৃত যা প্রয়োজন সেখানে যেন প্রত্যেকের কাছে যেন এটা পৌঁছায়। এদিকে রাঙ্গামাটির নানিয়ার চরে টানা কয়েকদিনে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বড়িঘাট এলাকায়। সেখানে
ঘরবাড়ি, ফসলি জমি ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পাহাড় ধসের কারণে কয়েকটি এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে উপজেলার প্রশাসন 9টির বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে। ভারী বৃষ্টিপাত ও ভারতের পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে বন্যার শঙ্কায় উৎকণ্ঠায় রয়েছেন হাওর পাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কুশিয়ারা নদীর মারকুলি পয়েন্টে পানি বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 24 ঘন্টায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনায় সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় 1311টি আশ্রয় কেন্দ্র, 492টি নৌযান, সহস্রাধিক স্বেচ্ছাসেবক ও 1056টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা জানতে চাই বান্দরবান এলাকার পরিস্থিতি। বান্দরবান থেকে বন্যা পরিস্থিতি খবর জানাচ্ছেন সহকর্মী তুহিন হোসাইন। জি ধন্যবাদ আপনাকে। বান্দরবানে বন্যার পরিস্থিতি বলতে গেলে গতকাল থেকে কিন্তু বান্দরবানে আগের চেয়ে তুলনামূলকভাবে অনেক পানি বৃদ্ধি পেয়েছে। এখানে কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে অনেক জায়গা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু বান্দরবানে আগের থেকে নিম্ন অঞ্চল এবং পাহাড়ের পাদদেশগুলো কিন্তু প্লাবিত হয়েছিল। নতুন করে কিন্তু তার চেয়েও কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। এমন পানি যদি আজকেও সারাদিন উঠতে থাকে তাহলে বান্দরবানের মানুষ কিন্তু একটি ভয়াবহ রূপ দেখবে বন্যার। আমি জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু বান্দরবানের যে পর্যটন স্পট গুলো রয়েছে সেগুলো কিন্তু আগামী 15 তারিখ পর্যন্ত কিন্তু নিষেধাজ্ঞা নতুন করে দেওয়া হয়েছে। এবং আমি আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। গতকাল সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত 79 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখানে কিন্তু এখন কিন্তু বৃষ্টিপাত বান্দরবানে বেশি হচ্ছে। এখন মানুষের নতুন করে যেসব এলাকা প্লাবিত হয়েছে সেসব এলাকায় কিন্তু সবচেয়ে বড় একটি সমস্যা দেখা দিয়েছে, যেটা নৌকা। তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র এবং মানুষ যে আশ্রয় কেন্দ্র যাবে সেটি কিন্তু তাদের জন্য অনেক কষ্টকর হয়ে পড়েছে, কারণ প্রয়োজন অনুযায়ী তারা পাচ্ছে না। নতুন করে বান্দরবানে কিন্তু বিভিন্ন যেটা গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে সেগুলো কিন্তু পানিতে প্লাবিত হয়েছে। বান্দরবান থেকে কেরানীহাটের যে যোগাযোগ ব্যবস্থা, রাঙ্গামাটির সাথে যোগাযোগ ব্যবস্থা এবং প্রত্যেকটা উপজেলার সাথে কিন্তু যোগাযোগ ব্যবস্থা, যানবাহন ব্যবস্থা কিন্তু এক কথায় গাড়ি চলছে না। এখানে বিভিন্ন পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বান্দরবানে এখন পর্যন্ত 5 জন নিহত খবর পাওয়া গেছে, কিন্তু নতুন করে কোনো নিহত খবর পাওয়া যায় না। বান্দরবানে কিন্তু ছোট বড় অনেকগুলোই কিন্তু বর্তমানে পাহাড় ধসের ঘটনা ঘটছে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে বন্যার পরিস্থিতি সর্বশেষ। তুহিন হোসেন জানাচ্ছিলেন বান্দরবান থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। এদিকে মাদারীপুরে নদ নদীর ভাঙন রোধে কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। এই সময় ভাঙন কবলিত এলাকায় বালুর বস্তার জিও ব্যাগ ফেলা হয়। পরে তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হবে, পরবর্তীতে প্রকল্প অনুমোদন হলে স্থানীয় বেড়ি বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আমরা 17টা পয়েন্টে আজকে আমরা জিও ব্যাগের ফেলার ব্যবস্থা করেছি এবং এর মধ্যে কিন্তু রাজৌরি আছে, শঙ্করদি আছে এবং কবিরাজপুরের কিছু অংশ আছে। সেই জায়গায় কিন্তু সংরক্ষা বাঁধের নদীর গর্ভে চলে যাচ্ছে, সেই জায়গাও কিন্তু এই প্রকল্পের কাজটা চলবে ইনশাল্লাহ। জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আবারও 3 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। বিজিবি জানায়, ভোররাতে ভুটিয়াপাড়া সীমান্তের রামকৃষ্ণপুর এলাকা দিয়ে চেষ্টা চালানো হয়। বিএসএফ সদস্যরা একজন বৃদ্ধ 2 নারীকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ওই 3 জনকে আটকে রেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পুশিনের চেষ্টা প্রতিহত করে। বিজিবির উপস্থিতির পর পুশিনের চেষ্টা ব্যর্থ হলে 3 জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেন। এই ঘটনায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে 4 দফা দাবিতে
11 দিন ঐক্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। পুশিন নিয়ে সরকার মুখে কুলু পেটে বসে আছে উল্লেখ করে তিনি বলেন, দেশের একটা বালুর উপরেও কাউকে কর্তৃত্ব করতে দেয়া হবে না। জনগণের বিরুদ্ধে গেলে পরিণতি ফ্যাসিস্টের মতো হবে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। সাদিয়া হক মৌ জানাচ্ছেন বাকিটুকু। গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ এবং উত্তরাঞ্চলের দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের দাবিতে সকাল থেকেই রংপুর জেলা স্কুল মাঠে জড়ো হন 11 দলের নেতাকর্মীরা। সমাবেশে 11 দলের নেতারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সুফল ভোগ করলেও বিএনপি এখন জুলাই সনদ বাস্তবায়নে প্রতারণা করছে। আমার রংপুরের তিস্তার মানুষেরা বাড়ি হারা হবে, ফসল হারা হবে, নিঃস্ব হবে, সেটা আর দেখতে চাই না। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই লড়ে যাব ইনশাআল্লাহ। সংবিধান সংস্কার ও গণভোটের দাবি আদায় রাজপথে থাকার ঘোষণা দেন 11 দলের নেতাকর্মীরা। গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করলে, সংস্কারের সাথে প্রতারণা করলে অলরেডি তারা IMF তাদেরকে বলে দিয়েছে ঋণ দেবে না, পৃথিবীর কোনো দেশই তাদেরকে সহযোগিতা করবে না। লক্ষাধিক লোক তারা সবাই এক বাক্যে বলছে, এই সংস্কার আমরা চাই, মানবতার বাংলাদেশ চাই। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে 2024 সালের জুলাইয়ে জীবন দিয়েছেন শহীদরা। সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটের রায় বাস্তবায়ন করেই ছাড়বে 11 দল। আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। জাতিকে আমরা কথা দিয়েছি, লড়াই আমরা করে যাব, গণভোট বাস্তবায়নে বাধ্য করব ইনশাআল্লাহ। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও সীমান্তে পুশ ইন ইস্যুতেও কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। তিস্তার ব্যাপারে কোনো ধানাই পানাই বুঝি না। তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে। বলেছিলাম আমরা নির্বাচিত হলে, আল্লাহ তাআলা সুযোগ দিলে, আমরা রংপুর বিভাগকে বানাবো কৃষির রাজধানী। সেই রাজধানীর কথা বর্তমান সরকার ও সংসদে বলছে, কিন্তু রাজধানীকে ভিক্ষা দিলে রাজধানী বনবে না। রাজধানীকে নিয়ে মহাপরিকল্পনা করতে হবে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে তার পরিণতি ফ্যাসিস্ট সরকারের মতোই হবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। আগামীতে এই সুযোগ আর দিবে না জনগণ। তখন ন্যায় ইনসাফের ভিত্তির উপরে 11 দল একটি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। যেই দেশে চাঁদাবাজ তো দূরের কথা, তাদের ছায়াও সহ্য করা হবে না। দুর্নীতি করার প্রয়োজন কারো হবে না। সম্মানজনকভাবে সবাই বাঁচতে পারবে। সাদিয়া হক মৌ, মাই টিভি, নিউজ ডেস্ক। শিক্ষা ব্যবস্থায় সেশন জট নিরসন ও মান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় পরিমার্জন করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও পরিবর্তন আনা হবে। সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈষম্য নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে আশুলিয়া বেসরকারি গণবিশ্ববিদ্যালয়ে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সেশন জট নিরসন এবং সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এবারে পাঠ্যপুস্তক অনেক আংশিক পরিমার্জন, অল্প সময়ের ভিতরে কারিকুলাম চেঞ্জ করা সম্ভব না। পেডাগজি ইজ এ সায়েন্স, এটা বললেই চেঞ্জ হয় না, এটা করার জন্য সময় লাগে। আমরা ঠিক সেইভাবেই এগোচ্ছি যেন যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা যায়। এখন আসছে আমাদের শিক্ষক, আমরা শিক্ষকদের কোয়ালিটি ইমপ্রুভমেন্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলো বাড়াচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় নতুন মডেলে এগুলিকে করছি। চাঁদপুরের মতলবে ধনাগোদা নদীর উপর নির্মিত মতলব সেতুর উত্তর সংযোগ সড়কে আবারও ধস দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে সড়কের একাংশ ধসে বড় ধরনের সুড়ঙ্গ তৈরি হয়। স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকালে সেতুর উপর পাশের 22পুর এলাকার সংযোগ সড়কের নিচের মাটি সরে গিয়ে এ ধসের সৃষ্টি হয়। এতে সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ আশেপাশে বিভিন্ন জেলার হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে।
চুয়াডাঙ্গার জীবননগরের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি ও ঝুঁকি হ্রাস এবং সমন্বিত কার্যক্রম জোরদারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা অ্যানি। সভায় দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমানো, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং আশ্রয় কেন্দ্রের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে একটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় শুকনো খাবার মজুত রয়েছে। ঝালকাঠি ও নলছিটি উপজেলা সড়ক যোগাযোগ আরও গতিশীল করতে সুগন্ধা নদীর উপর সম্ভাব্য সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শনিবার সকালে প্রস্তাবিত স্থানগুলো পরিদর্শন করেছেন সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ আব্দুর রউফ। তিনি স্পিড বোট করে নলছিটির ৬০ পাকিয়া ও সুতালড়ি এলাকা এবং ঝালকাঠি সদরের পেট্রোল পাম্প সংলগ্ন স্থান পরিদর্শন করেন। এ সময় সেতু বিভাগের কর্মকর্তা, প্রকৌশলী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে মাদারীপুরে কালকিনিতে উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৩ জুলাই বরিশালের প্রধানমন্ত্রী জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীদের করণীয় বিষয় আলোচনা করা হয় এবং সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব ১১। রাতে উপজেলার বড় চেঙ্গাইন এলাকায় ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। র্যাব জানায়, বড় চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনার সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, অবৈধ অস্ত্র মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। যারা জনগণের কাজে আসে না, জনগণের সেবা করেন না, বৈধ ব্যবসায় বাধা সৃষ্টি করেন, তাদের জায়গা ধামরাইয়ের বিএনপিতে হবে না। ঐতিহাসিক শ্রী শ্রী যশোমাধব রথ মেলা উৎসব ২০২৬ উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনীর সভায় বললেন ঢাকা ২০ ধামরাই আসনের সংসদ সদস্য মোহাম্মদ তমিজ উদ্দিন। ধামরাই উপজেলা মিলনায়তন সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ঢাকা ২০ ধামরাই আসনের সংসদ সদস্য মোহাম্মদ তমিজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম, ধামরাই থানার ওসি তদন্ত মোহাম্মদ শহীদুল ইসলাম ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক এ সময় উপস্থিত ছিলেন। দিনাজপুরের ফুলবাড়িতে সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় এসকাফ সিরাপ, বিদেশি মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ২৯ বিজিবি। শনিবার এই তথ্য জানান ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুজ্জামান। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য, চোরাচালানি মালামাল এবং সংশ্লিষ্ট আসামিদের আটকের কার্যক্রম অব্যাহত থাকবে। বগুড়া মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় আরিফ শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাত ১টার দিকে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে পুলিশ জানায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে যাচ্ছে।
মুন্সিগঞ্জের শ্রীনগরে ডাকাতির ঘটনার 24 ঘন্টার মধ্যে লুণ্ঠিত 11,744 লিটার সয়াবিন তেল, একটি কাভার্ড ভ্যান এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম পিপিএম জানান, উদ্ধার হওয়া তেল লুণ্ঠিত মালামালের প্রায় পুরোটাই। একই সঙ্গে তিনি বলেন, ডাকাত দলের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদি খানে নিজ বাড়িতে রোপণ করা 5টি গাঁজা গাছ সহ রামপ্রসাদ বারোই নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার বসত বাড়ি থেকে ছোট বড় 5টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদারীপুর সদর মডেল থানার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া নারী আসামি হাসিনা বেগমকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে রাজধানী কেরানীগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে তাকে আটক করে থানায় হেফাজতে রাখা হয়েছিল। পরে রাত 1:30টার দিকে কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যায় সে। এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এক কর্মকর্তা ও এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। খুলনায় বস্তাবন্দি কিশোরী হত্যাকাণ্ডের রহস্য 24 ঘন্টার মধ্যে উদ্ঘাটন করেছে পুলিশ। নিহত কিশোরী আরফানা হোসেন নির্জনাকে হত্যার অভিযোগে তার মা আরিফা ইয়াসমিন সীমাকে গ্রেপ্তার করা হয়েছে। কেএমপি জানায়, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। পরে মরদেহ বস্তাবন্দি করে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন সীমা এবং আদালতে 164 ধারায় জবানবন্দি দেন। এই ঘটনায় নিহতের বাবা আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারের অভিযান চলছে। রাজবাড়ী গোয়ালন্দে ফল উৎসব উপলক্ষে দুস্থ অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। আয়োজকরা জানান, সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মৌসুমি ফল খাওয়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মেয়র পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর খানের পক্ষ থেকে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়। নড়াইলের জয়পুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহিদুর রহমান হান্নান মোল্লা এবং সঞ্চালনা করেন মেজবাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন নড়াইল 2 আসনের বিএনপি প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। অনুষ্ঠানে জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ময়মনসিংহে আলোচিত রাজীব আহমেদ রুবেল হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবারের সদস্যরা। ধর্ষণের মিথ্যা গুজব ছড়িয়ে হত্যার প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন নিহতের বাবা ও বোন। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। লিখিত বক্তব্যে রুবেলের বোন হালিমা আক্তার বলেন, পূর্ব শত্রুতার জেরে ভাড়া বাসায় রুবেলকে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা। চুয়াডাঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সমাবেশে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 30,000 টাকা নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। সকালে চুয়াডাঙ্গার চেম্বার ভবনে চুয়াডাঙ্গা মেহেরপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 2023 সালে শিল্প খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 12,500 টাকা নির্ধারণ করা হলেও বর্তমান দ্রব্যমূল্যের বাজারে অর্থে একটি পরিবারের জীবনযাপন সম্ভব নয়। তাই শ্রমিকদের জীবনমান বিবেচনায় সর্বনিম্ন মজুরি 30,000 টাকা নির্ধারণ করা প্রয়োজন।